হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ রয়েছো। আজ আমরা আজকের ক্লাসে করতে চলেছি আরআরবি গ্রুপ ডির জেনারেল সায়েন্সের 50টা প্রিভিয়াস ইয়ারের প্রশ্নোত্তর। প্রিভিয়াস ইয়ারের যে তোমাদের 2018 সালে পরীক্ষা হয়েছিল, সেই 2018 সালের থেকে আমি 50টি প্রশ্ন আজ আলোচনা করব। তো অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো। আজ থেকে তোমাদের শুরু হচ্ছে আরআরবি গ্রুপ ডির জন্য এবারের যে 2025 সালের গ্রুপ ডি তার জন্য ক্লাস। দেখো, আরআরবি গ্রুপ ডিতে তোমাদের জিকে জিএস মানে জেনারেল সায়েন্স এবং জেনারেল নলেজ থেকে তোমাদের 45টা নম্বর আছে। ঠিক আছে, 25 + 20 45 নম্বর আছে, সায়েন্সে 25 নম্বর। তো এই পোর্শনটা, এই পার্টটা তোমাদের খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এখান থেকে যারা বেশি নাম্বার তুলতে পারবে তারাই কিন্তু র্যাঙ্কিংয়ে অনেকের থেকে এগিয়ে যাবে। কারণ ম্যাথ এবং রিজনিংয়ে প্রায় সবাই নাম্বার তুলবে, ম্যাথ রিজনিংয়ে এগুলোতে সবাই নাম্বার তুলবে, কিন্তু তফাৎটা তৈরি হয়ে যায় কোথায় জানো? তফাৎটা তৈরি হবে এই সায়েন্স বা জেনারেল নলেজ বা জেনারেল স্টাডিজ, জেনারেল অ্যাওয়ারনেস, এই জায়গাতেই তফাৎটা কিন্তু তৈরি হয়ে যায়। এই জায়গাটাতে তুমি যদি এই 45-এর মধ্যে 40 নাম্বার 38 নাম্বার নিজেকে তুলতে পারো, তাহলে কিন্তু তোমাকে কেউ আর আটকাতে পারবে না, তোমাকে কাট অফ ক্লিয়ার হবেই হবে তোমার। ঠিক আছে, তো অবশ্যই প্রত্যেক দিন ক্লাস দেখবে। আজকের ক্লাসে যদি খুব বেশি তোমাদের সাপোর্ট থাকে তো তোমাদের জন্য খুব তাড়াতাড়ি আমি একটা তোমাদের জন্য এসএসসি জিডির জন্য, এসএসসি এমটিএসের জন্য বা ডাব্লিউবিপির জন্য, কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য যেভাবে আমরা পেড গ্রুপ করে থাকি, খুব তাড়াতাড়ি রেলওয়ে গ্রুপ ডির জন্য জিকের পেড গ্রুপ আমি তোমাদের নিয়ে আসব। চলো তাহলে শুরু করব। আজকের প্রথম ক্লাস দেখে নিই কেমন তোমাদের সাপোর্ট পাওয়া যায়। তো শেয়ার করবে বেশি বেশি করে, আর ফ্রি টেলিগ্রাম চ্যানেল ডেসক্রিপশনে লিঙ্ক আছে, অতি অবশ্যই প্রত্যেকে জয়েন করব। চলো শুরু করে দেওয়া যাক। আজকের প্রথম প্রশ্ন কি আছে দেখো। নিম্নলিখিতগুলির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাসটি পর্যায় সারণীর পর্যায় 4A অবস্থিত? পর্যায় 4A অবস্থিত বলতে কি? চতুর্থ পর্যায়ে। এই যে বলেছে নিম্নলিখিতগুলির মধ্যে কোন নিষ্ক্রিয় গ্যাসটি, এই নিষ্ক্রিয় গ্যাস দেওয়া আছে ক্রিপ্টন, রেডন, আর্গন, জেনন। এই চারটি মধ্যে কোনটা পর্যায় সারণীর পর্যায় 4 বা চতুর্থ পর্যায়ে আছে? কারেক্ট আনসার কি হবে? পর্যায় 4 বা চতুর্থ পর্যায়ে যেটা আছে সেটা হচ্ছে ক্রিপ্টন। কি আছে? অপশন এ, ক্রিপ্টন ইজ দ্য কারেক্ট আনসার। একটু ডিটেলসে বলে দেওয়ার চেষ্টা করব। দেখো, পর্যায় সারণী যদি তোমরা ছকটা দেখো, এখানে আমি ছকটা তোমাদের এখন দেখাতে পাচ্ছি না, যদি তোমরা দেখো তো এইভাবে ছকটা দেখবে। যদি তোমরা এইভাবে 18টি কতগুলো পর্যায় আছে, এইভাবে 18টি কলাম আছে। কতগুলো কলাম আছে? 18টি। তো চতুর্থ পর্যায় বলতে কি? এইটা যদি আমরা প্রথম পর্যায়, দ্বিতীয় পর্যায়, তৃতীয় পর্যায়, চতুর্থ পর্যায়, এটা হচ্ছে চতুর্থ পর্যায়। এই চতুর্থ পর্যায়ে টোটাল জানো 18টি মৌল আছে। ঠিক আছে, এইখানে থাকবে তোমরা দেখতে পাবে পটাশিয়াম, আর এই দিক থেকে একেবারে 18 নম্বরে তোমরা ক্রিপ্টন দেখতে পারবে। এই লাস্টের যে পর্যায়টা, এই লাস্টের পর্যায়টা, এখানে হ্যালোজেন মৌলগুলো বা নিষ্ক্রিয় গ্যাসগুলো আছে, তাহলে ক্রিপ্টন কারেক্ট আনসার হবে। ঠিক আছে, বোঝা গেছে? পর্যায় সারণী আলাদাভাবে তোমাদের রেলওয়ে গ্রুপ ডির জন্য আমি ক্লাস করিয়ে দেবো। 2 নম্বর দেখো, নিচের কোনটি সর্বাধিক নমনীয় ধাতু? নমনীয় ধাতু বলতে কি? যেসব ধাতুগুলোকে নরম বা সহজে নমনীয় ভাঙা গড়া যায় বা সহজে ভেঙে যায় না, তুমি বাঁকাবে, এরকম ধাতুটা আছে তো, এটাকে চ্যাপ্টা করে দেবে, গোল করে দেবে বা আকার পরিবর্তন করবে, তাহলে এর কিন্তু ভেঙে যাবে না। এই ধাতুগুলো হচ্ছে সর্বাধিক নমনীয়। যদি বলা হয় সর্বাধিক নমনীয় হচ্ছে সোনা। বাকি এগুলো অপশানে যেগুলো আছে, রূপ, সোনা, কপার, অ্যালুমিনিয়াম, প্লাটিনাম, সবই হচ্ছে নমনীয়, কিন্তু সর্বাধিক নমনীয় হচ্ছে সোনা। 3 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। সবই হচ্ছে আরআরবি গ্রুপ ডি 2018 সালে আসা প্রশ্নোত্তর। এবারে তোমাদের পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্ট্যান্ট হতে চলেছে প্রশ্নগুলো। নিম্নলিখিত নীতিগুলোর মধ্যে কোনটির ওপর মহাকাশে একটি রকেট কাজ করে? মহাকাশের যে রকেট, সেটা কিসের ওপর কাজ করে? প্রচুর পড়াশোনা করতে হবে, প্রচুর পরিশ্রম করতে হবে, না হলে রেলওয়ে গ্রুপ ডি কিন্তু ক্র্যাক করা সম্ভব নয়। আর তার সঙ্গে চাই সঠিক স্ট্র্যাটেজি এবং সঠিক গাইডেন্স। তুমি শুধুমাত্র পড়ে গেলে, যা ইচ্ছা তাই করলে, এভাবে কিন্তু ক্লিয়ার করা সম্ভব নয়। অনেকেই আছে 3 ঘন্টা পরেই ক্লিয়ার করবে, আবার অনেক আছে 6 ঘন্টা পরেও ক্লিয়ার করতে পারবে না। সঠিক জিনিস তোমাকে পড়তে হবে। ঠিক আছে, তাই আমি যে জিকে ক্লাসগুলো করব, এই জিকেগুলো প্রত্যেক দিন তোমাকে দেখতে হবে। 8 PM রাত 8টার সময় রেলওয়ে গ্রুপ ডির জন্য জিকে ক্লাস, সায়েন্সের ক্লাস এবং জেনারেল নলেজের ক্লাস আমি করাবো। টাইম বলে দিলাম, রাত 8টার সময় ক্লাসটা আপলোড হবে।
তো নিম্নলিখিত নীতিগুলোর মধ্যে কোনটি অপর মহাকাশ একটি রকেট কাজ করে? ভরবেগের সংরক্ষণ নীতির ওপর রকেট কাজ করে। ভরবেগের সংরক্ষণ নীতিটা যদি একটু বলি তোমাদের, দেখো ভরবেগের সংরক্ষণ নীতি হলো কোনো বিচ্ছিন্ন ব্যবস্থায়, আমি বলে দিচ্ছি সংজ্ঞাটা, বাহ্যিক বল প্রয়োগ, যদি কোনো আমি বস্তুকে বাহ্যিক বল না প্রয়োগ করলে সেই বস্তুটা নিজের অবস্থায় যেমন ছিল তেমনই চলতে থাকে, এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ নীতি। ভরবেগ কিন্তু ধ্রুবক, একে ভরবেগকে কারও নষ্ট করা যায় না। অর্থাৎ মহাশূন্যে রকেট যাতায়াত করে, তার জন্য যদি বাহ্যিক বল প্রয়োগ যদি না করা হয়, সেই রকেট সব দিন কিন্তু আকাশে চলতেই থাকবে, ঘুরতে থাকবে। এটাই হচ্ছে ভরবেগের সংরক্ষণ নীতি। 4 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোনটি ক্ষারকের ক্ষেত্রে সত্য নয়? ক্ষারকের ক্ষেত্রে সত্য নয়। আমরা দুটো জিনিস জানি, অ্যাসিড এবং বেস। এই বেসটা মানে হচ্ছে ক্ষারক বা ক্ষার। তো দেখো একবার বলে দিচ্ছি, তারপর তোমাদের ব্যাস বা ক্ষার, যাদের পিএইচ মান 7+, 7-এর বেশি পিএইচ মান হয়ে থাকে সেটা হচ্ছে ক্ষার। অ্যাসিডের পিএইচ মান হচ্ছে 7-এর কম। 7 পিএইচ কাদের হয়ে থাকে? যেমন জলের। জল হচ্ছে নিউট্রাল, না অ্যাসিড না ক্ষার। 7-এর উপর দিকে গেলে ক্ষার বা ক্ষারক, এবং 7-এর নিচে গেলে সেটা অ্যাসিড। ক্ষারকের কয়েকটা বৈশিষ্ট্য আছে, সেই বৈশিষ্ট্যগুলো বলে দিচ্ছি। ক্ষারক যেমন লাল লিটমাসকে নীল করে দেয়, এটা ঠিকই আছে। জলীয় মাধ্যমে গলিত অবস্থায় OH- সরবরাহ করে, এটাও ঠিক আছে। অর্থাৎ হাইড্রোক্সাইড আয়ন দান করে। তারপর হচ্ছে হাইড্রোজেন আয়ন গ্রহণ করে। ক্ষারকের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে হাইড্রোজেন আয়ন গ্রহণ করে। তারপর হচ্ছে এর স্বাদটা হচ্ছে তেতো, এটাও ঠিক আছে। তারপর আরও এর বৈশিষ্ট্য, অনেক জায়গায় তেতো আছে, আবার অনেক জায়গাতে দেখবে এর স্বাদহীনও বলা চলে এটাকে, ঠিক আছে। আর ক্ষারক কী করে? অ্যাসিডের সঙ্গে বিক্রিয়া করে জল এবং লবণ উৎপন্ন করে। আর এটা লাল লিটমাসকে নীল করে, কিন্তু নীল লিটমাসকে লাল করে না। নীল লিটমাসকে লাল করে না। তাহলে কোনটা ঠিক? সত্য নয়। তাহলে সত্য নয় কোনটা? নীল লিটমাসকে লাল করে না, এটা সত্য নয়। নীল লিটমাসকে লাল করতে পারে না ক্ষারক। তাহলে অপশন সি কারেক্ট আনসার হয়ে যাবে। 5 নম্বর, ধৈর্য ধরে দেখো, ডিটেলসে বোঝার চেষ্টা করো ক্লাসগুলো। 5 নম্বর, বিভিন্ন মাধ্যমে 25 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় শব্দের গতিবেগ সম্পর্কিত কোন বিবৃতিটি বা বিবৃতিগুলি সত্যি বা মিথ্যা বলতে হবে। অক্সিজেন গ্যাসের শব্দের গতিবেগ 316 মিটার পার মিনিট কখনোই হবে না, ভুল আছে। কারণ 316 মিটার পার সেকেন্ড যদি থাকতো তাহলেও আমরা বলতাম যে ঠিক হওয়ার চান্স আছে। যেহেতু মিনিট, তাহলে এটা কখনোই নয়। জলে পাতিত শব্দের গতিবেগ 1498 মিটার পার মিনিট, এটাও হবে না। এত কম গতিবেগ কখনোও হয় না, ঠিক আছে। মিটার পার সেকেন্ড যদি থাকতো তাও আমরা বলতাম যে হ্যাঁ ঠিক হতে পারে। তাহলে 1 অথবা 2 কোনোটাই সত্য নয়, অপশন সি। 6 নম্বর প্রশ্নটা দেখো কি আছে। আপাতত রশ্মি এবং প্রতিফলিত রশ্মির মধ্যবর্তী কোণটি হলো 80 ডিগ্রি, তাহলে আপাতন কোণটি কত? কি বলেছে? এই যে একটা আছে, এই দিক থেকে যখন রশ্মিটা আসবে, একটা রশ্মি এই দিক থেকে আসবে, এই যে কোণটা হবে এটাকে আমরা আপাতন কোণ বা আপাতিত রশ্মির আপাতন কোণ বলবো। আর এটা এইদিকে চলে যাবে, এই যে কোণটা হবে এই কোণটাকে আমরা প্রতিফলন কোণ বলবো, ঠিক আছে। এটাকে আই বললে এটাকে আর বা এটাকে ভি বলা হয়। আই এবং আর সবসময় সমান হবে। তো এই দুটোর যদি কোণ, মধ্যবর্তী কোণটা যদি 80 ডিগ্রি হয়ে যায়, 80 ডিগ্রি, তাহলে যে কোনো একটা কোণ কত হবে? দুটো সবসময় সমান হলে 80/2 সমান 40 ডিগ্রি হবে। তাহলে 40 ডিগ্রি কারেক্ট আনসার, ঠিক আছে, অপশন বি। তাহলে ডিটেলসে ক্লাস করলে এই ব্যাপারগুলো বুঝতে পারবে আলোক রশ্মির। চলো, 7 নম্বর হচ্ছে 1 থেকে 17তম শ্রেণীতে থাকা মৌলগুলিকে ড্যাশ বলে। 1 থেকে যে 17তম মৌলগুলো থাকে শ্রেণীতে, সেই মৌলগুলোকে আমরা কি বলবো? স্বাভাবিক মৌল বলবো। আমি তোমাদের একটু আগেই ছবিটা করে দেখালাম। এইখানে 17টা দাগ দেখালাম, এইখান থেকে এইখানে 17, 1 2 3 4 5 6 7 8, এই করে 17। 1 থেকে 17 পর্যন্ত যে মৌলগুলো থাকবে সেটা হচ্ছে স্বাভাবিক মৌল। আর এই 18 নম্বর ঘরে যে মৌলগুলো থাকবে এগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস, ঠিক আছে। পরবর্তী প্রশ্নটা কি আছে দেখো, তাহলে স্বাভাবিক মৌল 8 নম্বর, নিম্নের কে 1897 সালে ইলেকট্রন আবিষ্কার করেছিলেন? তো 1897 সালে ইলেকট্রন আবিষ্কার করেছিলেন, তিনি হচ্ছেন জে থমসন, অপশন এ। নেক্সট প্রশ্নে চলে যাব 9। দেখো, চাপ সমান ড্যাশ। চাপ সমান কি? চাপ সমান হচ্ছে বল বাই আয়তন। বল বাই আয়তন বা ক্ষেত্রফল বলতে পারো। F/A, P = ফোর্স বাই এরিয়া। তাহলে বল বাই ক্ষেত্রফল, এটা কারেক্ট আনসার, অপশন ডি, চাপ সমান।
আচ্ছা, এখানে একটা উত্তর কমেন্ট করতে বলবো তোমাদের, কমেন্ট করো দেখি একটা উত্তর, যে চাপের একক কি? চাপের একক কি কমেন্ট করবে, চাপের একক কি কমেন্ট করো। 10 নাম্বার হচ্ছে একটি ড্যাশ সার্কিটে বিদ্যুৎ প্রবাহের জন্য একাধিক পথ রয়েছে। একটা কোন সার্কিটে বিদ্যুৎ যাওয়া আসার জন্য একাধিক পথ থাকে? তাহলে সমান্তরাল সার্কিট যেটা থাকে, প্যারালাল সার্কিট, সেই সার্কিটে বিদ্যুৎ যাওয়া আসা করার জন্য একাধিক পথ থাকে। তাহলে অপশান এ। নেক্সট দেখো 11, অ্যালুমিনিয়াম অক্সাইডের আণবিক সূত্র হলো কি? অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, অপশানে আছে দেখে নি, এই তো অপশান ডিতে অ্যালুমিনিয়াম অক্সাইড মানে হচ্ছে Al2O3। ঠিক আছে, 12 নম্বর প্রশ্নটা কি আছে দেখো, জার্মানিতে প্রথমবার নিয়ন্ত্রিতভাবে একটি পরমাণুর বিভাজন করা হয় ড্যাশ সালে? নিয়ন্ত্রিতভাবে একটা পরমাণুকে এর আগে বিভাজন করা হয়েছিল, কিন্তু নিয়ন্ত্রিত অনিয়ন্ত্রিত হয়ে গেছিল ব্যাপারটা, কিন্তু নিয়ন্ত্রিতভাবে একটা পরমাণুকে ভাগ করা হলো কত সালে? 1938 সালে। এইখান থেকেই পারমাণবিক বিভাজন পরমাণু বোমার সৃষ্টি, এইখান থেকেই পরমাণু বোমা সৃষ্টি হয়েছিল, এই পরমাণু বিভাজনের মধ্য দিয়েই। আর অপশন এ, জার্মানিতে প্রথম। 13 নম্বর হচ্ছে চাঁদে একটি বস্তুর ওজন পৃথিবীর তার ওজনের ড্যাশ ভাগ। এটা আমি উত্তর বলে দেবো না, এই উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে, এই উত্তরটা তোমরা কমেন্ট করে জানাবে যে একটা বস্তুর ওজন পৃথিবীতে তার ওজনের কত ভাগ। পৃথিবীতে যদি 6 কেজি হয় তাহলে চাঁদে সেই বস্তুর ওজন কত? তাহলে কমেন্ট করে জানাবে, এই উত্তর আমি বলে দেবো না, প্রত্যেক কমেন্ট করবে। 14 দেখো, নিম্নলিখিত শৈবালগুলির মধ্যে কোনটি ডিপ্লান্টিক জীবনচক্র প্রদর্শন করে যা এনজিওস্পার্ম মধ্যে প্রায়শই লক্ষ্য করা যায়? তাহলে অপশন বিতে দেখতে পাচ্ছ ফোকাস বা ফুকাস বলে একটা শৈবাল আছে, যে শৈবালটার ডিপ্লান্টিক জীবনচক্র প্রদর্শন করে এবং এনজিওস্পার্ম মধ্যে প্রায়শই লক্ষ্য করা যায়। অপশন বি। এক একটা টপিক ধরে ধরে যখন পড়াবো তোমাদের, তখন কিন্তু এই জিনিসগুলো ক্লিয়ার হবে। 15 হচ্ছে নিম্নের কোন পদার্থটি পৃথিবীতে 3টি অবস্থাতেই পাওয়া যায়? দেখো, আমি তোমাদের নাম্বার দিয়ে দিচ্ছি, হোয়াটসঅ্যাপ নাম্বার 7001501393। এই আমাদের যে আমরা পেড ব্যাচ জিকের করতে চলেছি খুব তাড়াতাড়ি, তো সেখানে যদি জয়েন হতে চাও এই নাম্বারে তোমরা মেসেজ করবে, প্রসেসটা বলে দেবো যে কীভাবে জয়েন করতে হবে। ঠিক আছে, চলো, নিম্নের কোন পদার্থটি পৃথিবীতে 3টি অবস্থাতেই পাওয়া যায়? এমন একটা পদার্থ যেটা হচ্ছে জল। জলকে আমরা পৃথিবীতে তরল, কঠিন, গ্যাসীয় 3টি অবস্থাতেই পাওয়া যায়। তরল হচ্ছে জল, কঠিন হচ্ছে বরফ এবং গ্যাসীয় হচ্ছে বাষ্প। এই 3টি অবস্থাতেই আমরা জলকে পাই। 16 হচ্ছে মানবদেহে খাদ্য পদার্থকে ড্যাশ পদার্থের পরিবর্তিত হতে হয় যাতে অগ্নাশয় জাতগুলি তার উপর কাজ করতে পারে। মানবদেহের যে খাদ্য পদার্থ, আমরা যখন খাদ্যকে গ্রহণ করছি, সেই খাদ্যকে ড্যাশ পদার্থে পরিবর্তিত হতে হয় যাতে অগ্নাশয়ের যে জাতগুলি তার উপর কাজ করতে পারে, সেটাকে ক্ষারীয় পদার্থে পরিণত হয়। আমরা খাবারটা খাই, সেটাকে ক্ষারীয় পদার্থে পরিণত হলে অগ্নাশয়ে সেটা কাজ করতে পারে। 17 হচ্ছে কে প্রথম কোষ আবিষ্কার করেন? এটা এক্ষুনি আগেই ওটা যে থমসন ইলেকট্রন আবিষ্কার করেছিলেন, কিন্তু এখানে কোষ হচ্ছে প্রথম কোষ আবিষ্কার করেছিলেন 1665 সালে রবার্ট হুক প্রথম 1665 সালে কোষ আবিষ্কার করেছিলেন। 18 নম্বর দেখো, একই ভরের দুটি বল ভিন্ন ভিন্ন বেগে গতিশীল, কোন বলটিকে থামাতে বৃহত্তর বল প্রয়োগ করতে হবে? দুটো বল আছে, সেই দুটো বলের ভর কিন্তু একই, তারা কিন্তু দুটো আলাদা আলাদা বেগে যাচ্ছে, তাহলে কোনটাকে থামাতে বেশি পরিশ্রম করতে হবে, বেশি বল প্রয়োগ করতে হবে? এটা তোমরা সবাই জানো, যে বলটার গতিবেগ বেশি অপশন সি, যে বলটি বেশি বেগে গতিশীল সেটিকে থামাতে অধিক বলের প্রয়োজন হবে। তাহলে অপশন সি। 19 নাম্বার হচ্ছে নিচের কোন ভৌত রাশি দুটির একক একই? বল এবং ওজন। বল এবং ওজনের একক হচ্ছে একই, দুটোরই একক হচ্ছে নিউটন, এসআই একক। বল এবং ওজনের এসআই একক হচ্ছে নিউটন। 20 দেখো, Al2SO4 তার হোল 3 অক্সিজেনের শতাংশ করতো বলতে কি? অ্যালুমিনিয়াম সালফেট। আমরা এখনই দেখলাম Al2O3, ওটা ছিল অ্যালুমিনিয়াম অক্সাইড, আর এখানে আছে Al2 অ্যালুমিনিয়াম SO4 আর হোল 3, এটা হচ্ছে অ্যালুমিনিয়াম সালফেট। এই অ্যালুমিনিয়াম সালফেটে অক্সিজেনের শতাংশ করো, কারেক্ট আনসার হবে 56.13। এটা একেবারে অ্যাকুরেট যদি বলা হয় 53%, 13 হবে।
এখান থেকে আরও প্রশ্ন আসে, যেমন বলতে পারে যে এই যে অ্যালুমিনিয়াম সালফেট, এখানে অ্যালুমিনিয়ামের শতাংশ কত? অ্যালুমিনিয়াম হবে 15.77%, ঠিক আছে। সালফার কত আছে? সালফার হচ্ছে 28.10%, তিনটে যোগ করলে 100 হবে। কি করে বার করতে হয় টপিক ধরে পড়াবো, তখন তোমাদের বলে দেবো যে কিভাবে বার করতে হয়। 21 দেখো, সবচেয়ে বড় পরমাণু কোনটি? সবচেয়ে বড় পরমাণু, যে পরমাণুর ব্যাস যত বড় সেই পরমাণু, ব্যাসার্ধ বা ব্যাস যত বড় সেই পরমাণুর তত বড় হবে। পরমাণুর কেন্দ্রে থাকে নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াস থেকে পরমাণুর সবচেয়ে বাইরের কক্ষের ইলেকট্রনের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটাই হচ্ছে পরমাণুর ব্যাসার্ধ, এবং সেই ব্যাসার্ধ হিসেবেই এর করা হয়, মানে কতটা আয়তন বা আকার সেটা দেখা হয়। আমরা পর্যায় সারণী যদি দেখি, পর্যায় সারণী এইরকম যে রয়েছে পর্যায় সারণী, তো এই দিক থেকে আমরা যত বাঁ দিক থেকে ডান দিকে যাব কি হবে? ব্যাসার্ধ কমতে থাকে। বাঁ দিক থেকে ডান দিকে গেলে ব্যাসার্ধ কমতে থাকে, উপরের থেকে নিচে নামলে ব্যাসার্ধ বাড়তে থাকে, ঠিক আছে। তো এখানে যে অপশনগুলো আছে তার মধ্যে সবচেয়ে বাঁ দিকে কে আছে জানো? এইখানে আছে লিথিয়াম, সবচেয়ে বাঁ দিকে। আর এইগুলো ফেরাস, হাইড্রোজেন, অক্সিজেন সব এইদিকে আছে, এই জায়গাগুলোতে আছে ডান দিকে। তাহলে এই যে লিথিয়াম, এর ব্যাসার্ধ সবচেয়ে বেশি হবে, তো সবচেয়ে বড় হবে এটাই। এখন পৃথিবীর সবচেয়ে বড় পরমাণু যদি বলা হয় পৃথিবীর সবচেয়ে বড় পরমাণু কি, তখন কি বলবে? পৃথিবীর সবচেয়ে বড় পরমাণু হচ্ছে ফ্রান্সিয়াম পরমাণু, যার পারমাণবিক সংখ্যা হচ্ছে 87। এই ফ্রান্সিয়ামটা কোন জায়গায় আছে জানো? পর্যায় সারণীর একেবারে নিচের বাঁ দিকের কোণায় যদি তুমি লক্ষ্য করো, পর্যায় সারণীর একেবারে নিচের বাঁ দিকের কোণায় এই জায়গায় ফ্রান্সিয়ামকে দেখতে পারবে, এই জায়গাতে ফ্রান্সিয়াম আছে, ঠিক আছে। তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। 22 দেখো, সফট ড্রিঙ্কে থাকে, সফট ড্রিঙ্কে কি থাকে সেটা বলতে হবে। সফট ড্রিঙ্কে কি থাকে? অক্সালিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড, কার্বনিক অ্যাসিড, সাইট্রিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিড থাকে, কার্বনকে বেশি প্রাসাদ দিয়ে সফট ড্রিঙ্কে ঢোকানো থাকে, অপশন সি। 23 হচ্ছে, গভীর ঘনমাধ্যমে বাঁকানো আলোর রশ্মিকে কি বলা হয়? গভীর ঘনমাধ্যমে যে বাঁকানো আলোর রশ্মি সেটাকে প্রতিফলন, প্রতিসরণ, বিনিময়তা, বিচ্ছিরণ কি বলবো? গভীর ঘনমাধ্যমে বাঁকানো আলোক রশ্মিকে কি বলবো? সেটাকে আমরা প্রতিসরণ বলবো। কি বলবো? প্রতিসরণ। এই যে এই দিকে ধরো লঘু মাধ্যম আছে, নিচে আছে আমাদের ঘনমাধ্যম। এই ঘনমাধ্যম, লঘু মাধ্যম থেকে ঘনমাধ্যমে যখন আলোক প্রকাশ করবে, ঢুকবে, তখন কি হবে? এই যে অভিলম্বের কাছে চলে আসবে আলোক, এটাকে প্রতিসরণ বলা হয়। আর ঘনমাধ্যম থেকে, ঘন থেকে যখন লঘুতে যাবে তখন কি হবে? মাঝের রেখা থেকে দূরে সরে যাবে, ঠিক আছে। এটাই হচ্ছে প্রতিসরণ। আলোক চ্যাপ্টার যখন করাবো আমি তোমাদের ডিটেলসে বলে দেব। 24 দেখো, কপার সালফেট দ্রবণে জিঙ্ক যোগ করলে কি হবে? কপার সালফেট, CuSO4 এর সঙ্গে যদি আমরা জিঙ্ক যোগ করে দিই তখন কি হবে? ZnSO4 বা জিঙ্ক সালফেট প্লাস কপার বা তামা, তাহলে তামা উৎপন্ন হবে, অপশন এ, তামা উৎপন্ন হবে, বা জিঙ্ক, কপার, আর জিঙ্ক মানে হচ্ছে দস্তা। 25 নম্বর, ড্যাশ বৈশিষ্ট্যটি হলো একটি অণুর হ্যালোজেন পরমাণুগুলির দ্বারা ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা। কোন বৈশিষ্ট্যটা হচ্ছে একটি অণুর হ্যালোজেন পরমাণু বা বাইরের কক্ষের হ্যালোজেন পরমাণুগুলির দ্বারা ইলেকট্রনকে আকর্ষণ করার ক্ষমতা? এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি। যার ইলেকট্রোনেগেটিভিটি যত বেশি, সেই ইলেকট্রনকে তত বেশি আকর্ষণ করবে এবং তত বেশি বিক্রিয়ায় অংশগ্রহণ করবে, অপশন ডি। 26 নম্বর হচ্ছে, একটি যৌন ভিত্তিক বংশবিস্তার কোনটি? যৌন ভিত্তিক বংশবিস্তার, যৌন কার্যক্রমের মাধ্যমে পুরুষ মহিলার মধ্যে যে বংশবিস্তার ঘটে থাকে সেটাই হচ্ছে যৌনভিত্তিক বংশবিস্তার। তাহলে নিম্নবর্গীয় প্রাণী এবং উদ্ভিদের মধ্যে এই যৌনভিত্তিক বংশবিস্তার ঘটে থাকে। 27 নম্বর হচ্ছে, একটি ড্যাশ তন্তু ত্বকের তলদেশ ও আন্ত অঙ্গের মধ্যবর্তী স্থানে গঠিত হয়। একটা কোন তন্তু ত্বকের তলদেশে, আমাদের যে হাতের পায়ের যে কোনো জায়গায় চামড়া বা ত্বক আছে সেই ত্বকের তলায় থাকে সেটা, আর যেমন অস্থিমজ্জাতে থাকে, মধ্যবর্তী বিভিন্ন মধ্যবর্তী স্থানে থাকে, এটাকে বলে এডিপোজ। কি বলে? এডিপোজ, বা এটাকে ফ্যাটও বলা হয়, বা চর্বি, যদি সোজা কথায় বলা হয় চর্বি, ঠিক আছে, দেহের তাপ নিয়ন্ত্রণ করে, অপশন এ, এডিপোজ। 28 নম্বর, পরিপক্ক শুক্রাণু কোথায় উৎপাদিত হয়? পরিপক্ক শুক্রাণু উৎপাদিত হয় টেস্টিস, অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, টেস্টিসে। 29 নাম্বার দেখব, নিম্নের কোনটি হলো পদার্থের চতুর্থ অবস্থা?
বৈজ্ঞানিকদের মতে পদার্থের 5টি অবস্থা, কঠিন, তরল, গ্যাস, প্লাজমা এবং 5 নম্বর অবস্থাটা হচ্ছে BES বা বোস আইনস্টাইন কনডেনসেট। তাহলে চতুর্থ অবস্থা বলতে প্লাজমা। প্লাজমার একটা তোমাদের উদাহরণ দিয়ে দিচ্ছি। প্লাজমা অবস্থা হচ্ছে যেমন পৃথিবীর তলায় যে লাভা আছে সেটা প্লাজমা অবস্থাতে আছে। তারপরে এই যে আগুন, আগুনটাও তো একটা পদার্থ, এটা কি অবস্থা? এটা পদার্থের চতুর্থ অবস্থা, আগুন হচ্ছে প্লাজমা অবস্থা, অপশন ডি। তাহলে হয়ে গেল। 30 নম্বর প্রশ্নটা দেখো, পদার্থের কোন অবস্থাকে বোস আইনস্টাইন কনডেনসেট বলে? তাহলে পদার্থের যে পঞ্চম অবস্থা সেটাকে বোস আইনস্টাইন কনডেনসেট বলা হয়। আজকে আমরা 30টা প্রশ্নই করব। প্রথমে বলেছিলাম যে 50টা করাবো, কিন্তু একটু আমাকে দরকারি কাজে যেতে হবে, তো 30টা প্রশ্নই করব আমরা, ঠিক আছে? পরবর্তী দিন আমরা আবার 50টা করে প্রশ্ন করব, ঠিক আছে? আশা করি ক্লাস ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও, নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ, ভালো থেকো, থ্যাংক ইউ।